আজকে সকালটা শুরু হয়েছে আমার গ্রামের বাড়ি থেকে। কালকে তো আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি গ্রামের বাড়িতে এসেছি গগনের কাছে, আর গগনও খুব আনন্দ, আমিও আনন্দে আছি। সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত সব কাজ সেরেই ঠাকুরের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা আজকে এক জায়গায় যাব, যার জন্য কাপড় জামা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। যাব বলতে মামা শ্বশুরের বাড়ি। অনেক দিন পর বাড়িতে এসেছি, প্রত্যেকের বাড়ি একবার না একবার আমাকে যেতে হবে, মামার বাড়ি, মাসির বাড়ি, সবার বাড়ি। আর এই শাড়িটাই আমি পরলাম। এই শাড়িটা আমাকে ভাবো বিয়ের 2-3 দিন পরেই কিনে দিয়েছিল। খুব নরম আর খুব পরে আরামও পাই। এদিকে গগনও রেডি হচ্ছে, এদিকে আমিও রেডি হচ্ছি। একবার আয়নায় দেখে নিচ্ছি, সেরকম কিছুই সাজি না। আমি খুব সাধারণভাবেই দেখতে পছন্দ করি আর সাধারণভাবেই চলাফেরা করি। আর খুব একটা যে সাজি তাও নয়, একটা জাস্ট চুলটাকে খোপা করে নিয়েছি আর যেরকম নর্মাল শাড়ি পরে ব্যাস সেই রকমই করেই আমি আর গগন বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। অনেক দিন পর বাড়িতে এসেছি। আর আমাদের বাড়ির এখানে বেশিরভাগ রাস্তাগুলো না ঢাল ঢাল, যেহেতু আমার বাড়ির পাশে নদী আছে, এরকম বাঁধের পাশে রাস্তাগুলো ভীষণ ঢাল, ওঠানামা করতে খুব কষ্ট, উঠতে বিশেষ করে বেশি কষ্ট, নামতে অতটা কষ্ট হয় না। অনেক দিন পর আবার হাঁটাচলা করছি, তো এই ঢাল রাস্তাতে খুব উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আর এখানে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি, এটাও আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। রাস্তার ধারেই এই পিচ রাস্তাগুলো আগে ছিল না, এখন পিচ রাস্তা হয়েছে। আগে না মাটির রাস্তায় ছিল। রাস্তার দুধারেই ধান মেলা শুরু হয়ে গেছে। এখন ধানের কাজ চলছে, ধান বাদাম সব চলছে। এই বাড়িটা বেশ সুন্দর ছিল, যার জন্য এটাকেও তুলে রাখলাম একটুখানি ছবি করে। আমরা হরিশপুরে চলে এসেছি। হরিশপুর থেকেই এই যে নদীটা আছে, এটা হচ্ছে শিলাবতী নদী। এই নদীটা পেরিয়েই আমাদেরকে মামার বাড়িতে যেতে হবে। নদীর এই পারটা হচ্ছে মেদিনীপুর আর নদীর ওই পারটা হচ্ছে হুগলি। শুধু একটা নদীর এপার ওপারে পুরো জেলার পার্থক্য হয়ে গেছে। আর এই নদীতে এই আগে এরকম ব্রিজ ছিল না, বাঁশের ব্রিজ ছিল না। এটা আগে নৌকো করেই পারাপার করতাম। আমিও গেছি নৌকো করেই, বাজারহাট গেছি। এই প্রথম আমি এই ব্রিজটা করার পর, এই প্রথম আমি এই ব্রিজটা পার হচ্ছি। পার হতে গিয়ে যে পরিমাণে ভয় লাগছে আমার, ব্রিজ সত্যি বলছি, আমি সেদিন হাওড়া ব্রিজও পার হচ্ছি, প্রত্যেকবার আমার ভয় করে। আমার এখনও ভয় লাগে, আমার মুখ চোখ দেখলে এত ভয় করছে, বুকটা যেন ঢিকঢিক করছে। শুধু মনে হচ্ছে যদি বাসগুলো নড়নড় করে, যদি আর জলের দিকে তাকাচ্ছি তো আরও বিশেষ করে বেশি ভয় লাগছে এবং আমার মাথাও ঘুরিয়ে গেছে। এখানে দেখছি সব গাড়ি ঠাড়ি নিয়েও চলে যাচ্ছে। নৌকোতে করলে, নৌকোতে কী হতো, নৌকোয় পারাপার করলে গাড়িগুলো যেমন যেতে পারতো না, মানে যেতে পারতো মানে কি, নৌকোয় করে নিয়ে যেতে পারতো। এখানে অনেকটা পরিমাণে, এখানে বাচ্চাগুলো স্নান করছে, এত গরম লাগছে, মনে হচ্ছে ওদের সাথে গিয়ে যদি জলে ডুব মারি তাহলে আরাম পাবো, কিন্তু যদিও আমি সাঁতার জানি। আর কাঠের এই বাঁশের এই ব্রিজটা বিশাল বড়, যেহেতু নদীটাও অনেকটা চওড়া আছে, ব্রিজটাও অনেকটা বড়। চলে আসতে ব্রিজ পেরিয়ে এসে, মানে নদী পেরিয়ে এসে দেখি মামার সাথে দেখা। মামা বন্দর বাজার গিয়েছিল আর আমরাও ওইদিকেই আসি, তো মামার সাথে দেখা হয়ে গেল। মামার সাথে গগন গল্প করতে করতে আসছে আর আমি এইদিকে আসছি। সারা মাঠ জুড়ে শুধু বাদাম চাষ। এখন তো আমি এখানে গিয়ে দেখলাম শুধু বাদাম আর বাদাম, বাদামময় পুরো মাঠ। ধান গাছ আছে, অল্প বিস্তর ধান চাষও আছে, কিন্তু সারা মাঠ জুড়ে ওই মামার বাড়ির ওখানে শুধু বাদাম চাষ। বাদাম চাষ এখনও বাদাম কেউ তোলেনি, কেউ হয়তো বাদাম তুলেছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ঢ্যাঁড়স হয়েছে কত। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি তারপরে দেখছি যে আচ্ছা ঢ্যাঁড়স হয়েছে, কত বড় বড় ঢ্যাঁড়সগুলো হয়েছে। যাদের জমি তাদের জমির আশেপাশেই, মানে আলের ধার বরাবর এগুলোকে লাগিয়ে রাখে। আর মামার বাড়ির সামনেই একটা মন্দির আছে, শীতলা মন্দির। এটা খুবই জাগ্রত একটা মন্দির। আমি আগে একবার গিয়েছিলাম, এই মন্দিরে পুজোর সময়ও গিয়েছিলাম শীতলা। এই কয়েকদিন আগেই জাস্ট শীতলা মন্দিরে পুজোটা হয়ে গেছে। চলেই এসেছি মামার বাড়িতে, মামা ঘরে ঢুকছে আর আমরাও ঢুকবো। খুব মানে একদম চাষিবাসী ঘরের, খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের একদম মানুষ। সাধারণ হলেও আমার কাছে ভীষণ স্পেশাল, ওরা ভীষণ ভালোবাসে। কখনো মনে হয় না যে শ্বশুর বাড়িতে এসেছি, মানে মামা শ্বশুর বাড়ি এসেছি, মনে হয় নিজেরই মামার বাড়ি এসেছি, নিজের আত্মীয় স্বজনের ঘর, একদম নিজের মতন করে। কোনো দিন মনে করাই নেই যে এটা বৌমা হয় বলে। মামার বাড়িতে বসেছি, যা গরম লাগছে, এসেই আমি হাঁপিয়ে গেছি। এটা আমাদের মামা শ্বশুরের ঘর। আমি বলছি এই বস্তাগুলোতে কী আছে, বলছে ধান আছে। আমি এখনও ধান রেখেছে, বলছে হ্যাঁ এইগুলো আর কি ভাঙিয়ে চাল করবে, তারপরে ভাত খাওয়ার জন্য আর কি রেখে দিয়েছে। ঢুকতেই এত জল তেষ্টা পেয়েছে, সঙ্গে সঙ্গে মামি কী করেছে, শরবত দিয়েছে। এই গ্রামের এই ব্যাপারগুলো রয়েছে, গিয়েই সঙ্গে সঙ্গে লেবুর শরবত একটা ফার্স্ট দেয়। সকালে কি টিফিন খেয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি। দুপুরবেলার হচ্ছে কুমড়ো শাকের তরকারি, পটল ভাজা, মাংস, মিষ্টি আর আমের চাটনি ছিল, আমের আচার ছিল। গগন এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর পা ঠা একদম মেলে দিয়ে গগন ভাইয়ের বউয়ের সাথে গল্প করেছে। আসলে গগনও তো অনেক দিন পরে এসছে, আমিও আসি না, গগনও আসে না, একা একা আসতে চায় না। বিকাল হয়ে গেছে, এবার বিদায়ের পালা, কবে জানি না আর আসতে পারবো। মনটাও বেশ খারাপ। আমি এসছিও অল্প দিনের জন্য, সবার বাড়ি একবার একবার করে যেতে হবে, কারোর বাড়ি থাকতে পারবো না। একদিন করে যাবো, যেদিন যাবো সেদিন আসবো। কি বিশাল বিশাল কাঁঠাল ওদের কাছে হয়েছে। এই মামি, পিছনে গগন আর সামনে ভাইও ছিল। আমি যে এই আসছি, কবে আসবে, সবাই জিজ্ঞেস করছে কবে আসবে। আমি যে জানি না কবে আসবে। এই প্রশ্নের উত্তর আমার কাছে এখন আপাতত নেই। সামনেই ভাই আছে, ও খুব কিউট। যখনই আমি ওর সাথে যাই খুব কম কথা বলি, কিন্তু খুব ভালোবেস। এবারে একসাথেই আস্তে আস্তে আবার আরেকটা দিদির বাড়িও ওইখানে রয়েছে, গগনের বঞ্জির বাড়ি রয়েছে, তাদের বাড়িও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যেয়ে উঠতে পারিনি। তো সবাইকে বিদায়বেলায় জানিয়ে আমি যে কবে আসতে পারবো জানি না, যখন আসতে পেরেছি এখন এই মুহূর্তে
যার জন্য দেখা করে যাচ্ছি। ওদেরকে এতটাই আমার ভালো লাগে, আর ওরাও ভীষণ এত ভালোবাসে যে বললাম কখনো বউ বলে মনে করেনি, যেন নিজের মেয়ের মতনই। গগনার আমি আবার মাঠের ধারে চলে এসেছি। সারা মাঠ জুড়ে বিশ্বাস করুন না শুধু বাদাম তুলছে, পুরো মাঠের মধ্যে মানে লোকে ভর্তি, শুধু ওই মাঠের কাজ করছে, শুধু বাদাম চাষ করছে। এত বাদাম গাছগুলো দেখতেও ছোটো, পাতাগুলো সুন্দর সুন্দর তো, আর এত সুন্দর। এই বাড়িগুলো আমি যতবার মামার বাড়িতে আসি, এই যে নীল রঙের বাড়িটা, এই হলুদ বাড়িটা, সাদা বাড়িটা, এগুলো ওই বাড়িগুলো হতে আমি কিছুদিন আগে দেখলাম পুরোপুরি এখন প্রায় কমপ্লিট। এত সুন্দর। গ্রামে অনেকের ভাবনা থাকে গ্রামে শুধুই মাটির বাড়ি, এই বাড়িগুলো যার জন্য আমি দেখাই, এত সুন্দর বাড়িগুলো করেছে এখানে। আমি এই আল রাস্তা দিয়ে যাচ্ছি, আর কোনো উপায় নেই আল রাস্তা ছাড়া, যাওয়া ছাড়া। ওদিক দিয়ে একটা রাস্তা আছে, তবে এটা শর্টকাট। যদি এদিক ওদিক ওই পড়বো, আমিও হাসছি, গগনও হাসছে, আর যদি এদিক ওদিক হয়েছি তোমার জন্য কিন্তু আমি পড়ে যাবো। আর দেখতে পাচ্ছ কত বাদাম গাছ, বাকি আমি অন্য কোনো কিছু দেখলাম না, এমনি লাউ গাছ, কুমড়ো গাছ বা ঢেঁড়স গাছ এটা চারিদিকে লাগিয়েছে। আর ওই যে ব্রিজটা তোমাদেরকে দেখেছিলাম, বাঁশের ব্রিজটা, সেটা তো তখন উপরে উঠে গেছিলাম বলে ধার দিয়ে দেখাতে পারিনি। এটা তখন আবার বাড়ির দিকে ফিরছি, তখনই দেখেছো 4 চাকা গাড়ি পর্যন্ত চলে আসে। নৌকো করে হলে তো আর 4 চাকা গাড়ি ওঠাতে পারতো না। আর এই ব্রিজটা করে ফেলার পরে ভীষণ সুবিধা হয়েছে মানুষের যাতায়াত পক্ষে। আমি আর গগন যাচ্ছি, তো আর শুধু ভাবছি ব্রিজটা না কিছু হয়ে যায়। বলছে না আচ্ছা বন্যার সময় কী হবে? বলছে বন্যার সময় হয়তো খুলে নেওয়া হবে। গগন আর আমি বিশাল আনন্দ করেছি, মামার বাড়িতে গিয়ে ভীষণ হই হুল্লোড় করেছি। আমি বোধহয় প্রায় 7-8 মাস পর আবার গেছি মামার বাড়িতে। এতটা মজা পেয়েছি, এত আনন্দ করেছি, এত হই হুল্লোড় করেছি। জানি না আবার কবে কি যাব, যখন আবার যাব তোমাদের সাথে আবার সেগুলো ভিডিওগুলো শেয়ার করব। ভালো লাগছে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, শুধু নিচের দিকে তাকাচ্ছি, আর মনে হচ্ছে বুকটা ঠিক করছে, এতটা হয়। গগনকে আমি বললাম যে এই ব্রিজটা ক্রস করে, মানে নদীটা পার করেই আর হেঁটে যাবো না, এবার টোটো করে নেবো বা অটো করে নেবো। বলছে টোটো আর অটো যাই হোক না কেন একটা ধরতেই হবে, কারণ এতটা আর হাঁটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, সঙ্গে সঙ্গে একটা টোটোও পেয়ে গেছি, আমরা বাড়ির পথে চলে এসেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা, ভালো থেকো সবাই।